দ্রুত পায়ে তের দিকে এগিয়ে যায়। তে পেট চেপে ধরে নিচে বসে পড়ে। পেট দিয়ে গলগলে রক্তপাত শুরু হয়। তে গঙ্গর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে ওঠে। গঙ্গর ঠোঁটের কোণায় পৈশাচিক হাসি। তেজান, চোখ খোল। আমি ঠিক আছি। আচমকা আরেকটা গুলির শব্দে সবাই আটকে ওঠে। সুগা নিজের বুকে হাত চেপে ধরে। জিমিন চেঁচিয়ে ওঠে। সুবিন আর সানা অবিশ্বাস্য দৃষ্টিতে গঙ্গর দিকে তাকায়। ভাইয়া। পরিস্থিতি বেগতিক দেখে বেকুইন তার ফোর্সকে কল লাগায়। আরে অ্যাম্বুলেন্সে কল লাগাও। সুগা ভাইয়া, ভাবির তো গুলি লেগেছে। জিমিন সুগার মাথা নিজের কোলে নিয়ে কেঁদে ওঠে। সুগা নিভু নিভু চোখে নিজের বোনের দিকে তাকায়। হয়তো আর কখনো এই বদ্ধ চোখ খুলে প্রাণপ্রিয় মানুষগুলোকে দেখা হবে না। সুগা শত চেষ্টা করেও চোখ খুলে রাখতে পারে না। সুগা! জিমিনের কান্না শুনে মিনগিউরা এগিয়ে যায়। সুগা কোলে তুলে বাইরে যেতে নিলে গঙ্গু মিনগিউদের দিকেও রিভলভার তাক করে। তে চমকে যায়। এতগুলো মানুষের বিপদ হবে ওর জন্য, এটাতে মানতে পারবে না। ওকে কিছু করতে হবে। কিন্তু গুলিটা পেটে লাগায় উঠে দাঁড়াতে পারছে না। তে জোরে একটা শ্বাস নেয়। পাশে রোজ থাকায় ওর ওন্নাটা ছিঁড়ে নেয়। তে জাঙ্কুকে ছাড়িয়ে উঠতে নিলে জাঙ্কুক আঁকড়ে ধরে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে অতঃপর আলতো হেসে উঠে দাঁড়ায়। ওনার টুকরোটা পেটে জোরে বেঁধে নেয় টাইট করে। ব্যথায় কুকড়ে ওঠে। তবুও নিজেকে সামলে নিচ থেকে রিভলভারটা তুলে নেয়। তে বোগামের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করতেই বোগাম সাই দেয়। সংগাং ভাইয়া, শোনো। কি বল? ওদের সবাইকে নিয়ে উপরে যা। তোমরা এখানে নিরাপদ না, প্লিজ। কি চাতা বলছিস তোর এই অবস্থায় রেখে? মা প্লিজ যাও, এখন কথা বলার সময় নেই। রাম ভাইয়া, ভাইকে নিয়ে তোমরা বাইরে যাও। হসপিটালে গেলেই বাকিটা সেজনের সামনে নেবে। পারলে বের করিয়ে দেখা, তোদের দুজনকে আজ মারবো। একটা গুলিতে আমাকে দুর্বল ভাববে না মিস্টার জিওয়াই। রিভলভার আমার হাতেও আছে। তে সুগাকে আমি হসপিটালে পাঠাচ্ছি, তুইও চল। একে আমি দেখে নিব। আপনি আমার বাড়ির লোকদের সেফ জোনে পাঠান প্লিজ আঙ্কেল। কিন্তু কোনো কিন্তু নাই, চান বলছি সবাই, আমার কসম লাগে। তের কথা কর্ণপাত হতেই জাঙ্কুক দুই পা পিছিয়ে যায়। অশ্রুসিক্ত নয়নে তের দিকে তাকায়। তের মুখশ্রী জুড়ে রাগের আভাস বিদ্যমান। কাজটা ঠিক করিসনি, ভালোবাসি বলে এভাবে দুর্বল জায়গায় আঘাত করলি। জাঙ্কুকের কথায় তে চোখ বুজে নেয়। আঘাত সত্যিই তো তে জাঙ্কুকদের দুর্বল জায়গায় করেছে, কিন্তু তাছাড়া উপায় কি? এতগুলো মানুষের ক্ষতি কিভাবে চাইবে? এরা প্রত্যেকে যে তের জীবনে ইম্পর্টেন্ট পার্ট, তার জন্য এতটুকু কঠোরতা না করলে কিভাবে হবে? বোগা, তোমার স্যারদের উপরে নিয়ে যাও আর দরজা বাইরে থেকে লাগিয়ে দিও। তের আদেশ অনুসারে বোগাম জাঙ্কুকদের উপরে নিয়ে যায়। কেউ যেতে রাজি না হলেও তের কথা মনে পড়তেই সবাই তের রুমে চলে যায়। ড্রয়িং রুমে আপাতত রাউন, মিনগিউ, তে, গঙ্গিউ, আহত সুগা, বিখুইন আর তার দুজন অফিসার। আচমকাতে গঙ্গার পায়ে গুলি করে। গঙ্গার পা ধরে নিচে বসে পড়ে। তে মিনগিউদের দিকে তাকাতে রাউন মিনগিউ বেরিয়ে পড়ে সুগাকে নিয়ে। সুগার শ্বাস ধীরে ধীরে চলছে। সুগাকে নিয়ে রওনা দেয় হসপিটালের উদ্দেশ্যে। রুমের ভিতর সবাই শ্বাসরুদ্ধকর অবস্থা। জাঙ্কুক মাথা নিচু করে বসে আছে। জিমিন নির্জীব দৃষ্টিতে নিচে বসে আছে। তোকে বলেছিলাম না, ইমোশন নিয়ে খেলে তোকে আমি সবচেয়ে ভয়ানক রূপ প্রদর্শন করাবো। চলে যাচ্ছে। চলছে, চলুক। আমারও বড্ড ব্যথা লেগেছিল যখন আমার সামনে আমার ভাইয়ের বুকে শুট করেছিলে। আমি অতটা ভদ্র নই। কথাটা বলেই তে পায়ের ক্ষত স্থানে মরিচ ঢেলে জোরে পাড়া দিয়ে দাঁড়ায়। গঙ্গা পুনরায় চেঁচিয়ে ওঠে। ততক্ষণে আর্মি ফোর্স চলে আসে বাড়ির ভেতরে। বিখুইন ভয়ার্ত দৃষ্টিতে তের দিকে তাকায়। তের মাঝে বহু বছর পুরনো বন্ধু ইউসুফের দেখা মিলছে, কিন্তু এখন থেকে থামানো প্রয়োজন। ওর শরীর ঢুলছে, যে কোনো মুহূর্তে সেন্সলেস হয়ে যাবে। তেমামনি, ওকে এখন আমাদের হাতে তুলে দে। তোর ব্লিডিং হচ্ছে অনেক। বোগামকে দিয়ে জাঙ্কুকদের নিচে আনা, তোর এখন ট্রিটমেন্ট প্রয়োজন। গুলিটা এখনো তোর গায়ে আছে। বেখুইনের কথাই তে ঢুলু ঢুলু শরীরে বেখুইনের দিকে তাকায়। সেই মুহূর্তেই গঙ্গিও হাত দিয়ে তের পা সরিয়ে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে কোনো মতে উঠে। তে রাগান্বিত দৃষ্টিতে গঙ্গার দিকে তাকাতেই চোখে পড়ে ওর দিকে তাক করে রিভলভার। বেকুইন সহ অফিসাররা ভয় পেয়ে যায়। জিওয়াইয়ের হুমকিতে থেমে যায়। তেও হাতে থাকা রিভলভারটা গঙ্গার দিকে তাক করে। দুজন দুজনের দিকে রিভলভার তাক করে তাকিয়ে আছে। একজনের চোখে হিংস্রতা, অন্যজনের চোখে মুখে পৈশাচিক আনন্দ। বোকাম ভয়ার্ত ও করুণ দৃষ্টিতে তের দিকে তাকায়। এই প্রথম বোকাম তের আদেশ অমান্য করলো। ছুটে গেল জাঙ্কুকদের বদ্ধ করে রাখা রুমের দিকে। এই মুহূর্তে স্যারকে প্রয়োজন যে বড্ড। বিখুইন পরিস্থিতি বেগতিক দেখে সিদ্ধান্ত নেয় এনকাউন্টার ব্যতীত কোনো পদক্ষেপ নেই। তে, আমি বলছি গুলি চালা। গুলিটা করতে আদৌ পারবে কিনা তের জানা নেই। হাত কাঁপছে। সবটা সাজানো নাটকীয়তা হলেও এই মানুষটার মাঝে বাবার প্রতিচ্ছবি দেখেছিল তে। যাকে বাবা ডাকা যায় তাকে কি খুন করা যায়? স্বার্থের জন্য হলেও তো এই মানুষটা এতদিন ছায়ার মতো থেকেছিল। তেকে অন্যমনস্ক দেখে বেগুইন চেঁচাতে শুরু করে। আচমকাতে একটা কাজ করে বসে। উপস্থিত সবাই চমকায়।
গঙ্গেও কিছুটা পিছিয়ে যায়, বুকে জায়গা করে না মেয়েটার দিকে তাকায়। কেন করলাম বড় আব্বু? কিসের কমতি ছিল আমাদের? শুধুমাত্র লোভের বশবর্তী হয়ে এতগুলো মানুষের জীবন কেন নিলে? জানো, আজ থেকে 3 বছর আগে যখন আমি জানতে পেরেছিলাম ভীষণ কষ্ট হয়েছিল। তোমাকে তো আমি বড় আব্বু বলে ডাকতাম। বাবা এর অনুপস্থিতিতে তো তুমি আগলে রাখলে। সে আগলে রাখার হাতটাই যে আমার আপনজনদের রক্ত আছে এটা জানার পর আমার শ্বাসরোধ হয়ে এসেছিল। কেন করলে? এমনটা না করলে আজ আমাদের একটা সুন্দর ফ্যামিলি থাকতো, কারোর কমতি থাকতো না। আমার জীবনটাও এমন হতো না। নিজের হাতে আমি তোমাকে কখনো মারতে চাইনি, কিন্তু তুমি সে পরিস্থিতি তৈরি করলে। ও বড় আব্বু, বলো না কেন করলে এমনটা? বলো না, বলো। জীবনের অন্তিম পর্যায়ে এসে হলেও গঙ্গের অনুতাপ হচ্ছে। সত্যি তো, কিসের কমতি ছিল ওদের, যার কারণে নিজের আদরের ভাইকে মারলো, নিজের স্ত্রীকে মারলো, আদর করে বড় করা 4টা সন্তানকে হারালো। আজ নিজের পাপের কারণে সবার চোখে ভালোবাসার বদলে ঘৃণা দেখতে হচ্ছে। কিন্তু ওই যে লোক কখনো মানুষকে ভালো হতে দেয় না, তার জলযন্ত্র প্রমাণ বোধহয় গঙ্গেও। আই এম সরি বড় আব্বু। আই এম সরি প্রিন্সেস। এর পরপরই কয়েকটা গুলির আওয়াজ হয়। চাকরা এতক্ষণে সিঁড়িতে দাঁড়িয়েছিল। গুলির আওয়াজে তারা চমকে যায়, আতঙ্কিত দৃষ্টিতে তাকায়। দুজনের গায়ে রক্তস্রোত বইতে শুরু করে। কি আছে এটা বুঝতেই সংকাংরা দৌড়ে তের কাছে যায়। চাকুক ওখানেই ঠায় দাঁড়িয়ে থাকে। ওদের নিজেদের দিকে দৌড়ে আসতে দেখে তে ব্যথা তোর হাসে। এত সুন্দর পরিবারের সাথে জীবনের শেষ কয়েকটা মাস কাটাতে পেরেছে, এটাই তের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। গঙ্গ ব্যথাতুর দৃষ্টিতে নিজের ছেলে মেয়েদের দিকে তাকায়। অন্যায় করলে বুঝি শেষ সময় সন্তানরা মুখ ফিরিয়ে নেয়? বোন, চোখ খুল। এই শোনা, চোখ খুল। ভাইয়ের কথা শুনবি না? ভাইয়া? আরে কেউ গাড়ি বের করো। কারো সারা শব্দ না পেয়ে সুবি নিজেই এলোমেলো পায়ে এগিয়ে যায় বাইরের দিকে। বোকামিটাকে জাঙ্কুকের হুঁশ ফিরে। দড়িকে তের রক্তাক্ত দেহটা জড়িয়ে ধরে। তেজান, চোখ খুল। তোর কিচ্ছু হবে না, আমি আছি না। জাঙ্কুক, চুপ, একদম চুপ, কথা বলবি না। এমনিতেই চুপ হয়ে যাবো তো। তের কথাই রোজরা সবাই ডুকরে কেঁদে ওঠে। জাঙ্কুক তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে বলিস না জান, আমি শেষ হয়ে যাব। তুই না বলেছিলি আমার সাথে বৃদ্ধ হবি, তখন আমাকে জ্বালাবি? তাহলে এখন কেন ফাঁকি দিতে চাইছিস? তুই না তোর কথার খেলাপ করিস না, তাহলে আমার বেলায় কেন করছিস? জাঙ্কুকের প্রতিটা কথাই তের বুকে ঝড় তুলছে, কিন্তু শরীরের অবস্থা ভালো না। বাচ্চা অসম্ভব। একজন ডাক্তার হয়ে তে এতটুকু বুঝতে পারছে। ওর আয়ু ফুরিয়ে এসেছে, শ্বাস বন্ধ হয়ে আসছে। বলেছিলাম না, জীবনের শেষ নিঃশ্বাস আমি তোমার কোলে ফেলবো। কথা রেখেছি। আর মা, তোমার ভালো বৌমা হতে পারলাম না। তোমার মনের মতো মেয়ে বিয়ে করিও। তোমার ছেলের এখনো বিয়ের বয়স আছে। তে মার খাবি। কি সব বলছিস বউ? এমন করিস না, আমি তোকে ছাড়া শেষ হয়ে যাব। আরে কেউ গাড়ি বের করো না। চাঙ্কুক তাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তে বহু কষ্টে চাঙ্কুকে আঁকড়ে ধরে, কানের কাছে ঠোঁট ছোঁয়ায়। বহু কষ্টে ফিসফিসিয়ে বলে ওঠে, এই জন্মের দূরত্বটা পরের জন্মে ঘুচিয়ে দেব। এই জন্মের অপূর্ণতা পরের জন্মে পুষিয়ে দেব। আমি কেবল তোমারই রইব। যতবার জন্মাবো তের প্রতিটা শ্বাস চাঙ্কুকের নামে পড়বে। মনে থাকবে? তের কথাগুলোই চাঙ্কুক থেকে আরো জোরে আঁকড়ে ধরে, ঘাড়ে মুখ গুজে কেঁদে উঠে চিলিয়ে। জেনারেল ছেলেমেয়ের অবস্থা দেখে দিশেহারা হয়ে পড়ে। ভালোবাসি জামাইজান, ভীষণ ভালোবাসি। আচমকা তের হাত দুটো চাঙ্কুকের পেট ছাড়িয়ে নিচে পড়ে যায়। চাঙ্কুক মুখ তুলে তের দিকে তাকায়। উঠতে চান, চোখ বুজে আছে কেন? রোজরা সবাই পিছিয়ে যায়। সুবেন দরজার কাছেই থমকে যায়। হসপিটালের সামনে এসে গাড়ি থামে। সংখ্যা গাড়ি থেকে বেরিয়ে তে কোলে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়। চাঙ্কুকের অবস্থা ভালো নয়। ইয়ংজনদের এখনো কিছু জানানো হয়নি। সংখ্যাঙ্গের কোলে রক্তাক্ত থেকে দেখে নার্স ওয়ার্ড বয়রা ছুটোছুটি শুরু করে। রাউন মিনগিও হসপিটালের করিডোরে বসা ছিল। একটু আগে সুগার অপারেশন সাকসেস হয়েছে। রিসেপশনের দিকে চেঁচামেচিতে কিছুটা এগোতেই দুজন থমকে যায় তের অবস্থা দেখে। ইয়ে যে একটু আগে ইয়নের ডেলিভারি করে কেবিনে যায়। পেশেন্ট থাকাকালীন বাইরে চেঁচামেচি শব্দে ইয়ে যে বিরক্তি নিয়ে কেবিন থেকে বের হয়। এত চেঁচামেচি কিসের বলতো? তুই যেখানে আমিও সেখানে, তর্ক না করে চল। অন্যদিকে যে হোক ইয়ে যে কেবিনের দিকে আসার সময় চেঁচামেচি শব্দ শুনে পথ বদলে রিসেপশনের দিকে এগিয়ে যায়। দুদিক থেকে 4 জন এগিয়ে এসে স্ট্রেচারে শুয়ে থাকা ব্যক্তির দিকে চোখ যেতেই থমকে যায়। রক্তে পুরো শরীর লাল হয়ে আছে। পাশে ডক্টর পালস চেক করছে। সরি, শি ইজ নো মোর। ডক্টরের কথা কানে আসতেই সবাই তের নিথর দেহটার দিকে তাকায়। ইয়েজিরা দৌড়ে তের সামনে এসে দাঁড়ায়।
ইয়নজন ডক্টরের বাহু খামচে ধরে চেঁচিয়ে বলে, কি সব বলছেন? ওর কিচ্ছু হয়নি, আপনি ভালো করে চেক করুন। ওর কি হবে? একটু আগে ওকে সুস্থ দেখে এসেছি, কয়েক ঘন্টা কেউ কিভাবে? দেখো ইয়নজন, কিসের দেখা দেখি ডক্টর? এসব বাজে কথা আর কখনো বলবেন না। ওর কি হবে? আর কি এমন হয়েছে যে আপনি এসব বলছেন? এই দেখ, অনেক ফাজলাম হয়েছে, এবার ওঠ, নয়তো মার খাবি এখন। ডক্টর কিমটেংতে শরীর থেকে ইতিমধ্যে অনেক ব্লিডিং হয়েছে, সেই সাথে উনি একটা ছোটখাটো হার্ট অ্যাটাকও করেছেন। জিন কান্না চেপে জাঙ্কুকের দিকে তাকায়। ছেলেটা কেমন নির্জীব হয়ে গেছে, মনে হচ্ছে দেহ থেকে আত্মাটাই যেন বেরিয়ে গেছে, এখানে কেবল দেহটা পড়ে আছে। জিহব ধীর পায়ে এগিয়ে এসে তের পাশে দাঁড়ায়, গালে হাত দিয়ে ধীর গলায় ডাকতে শুরু করে, দেব দেখ সবাই কাঁদছে, উঠ এবার। তুই না বলেছিলি আমার বাচ্চাকে তুই আগে কোলে নিবি? ইয়ন এখনো বাচ্চাটাকে আমার কোলে দেয়নি, নিজেও কোলে নেয়নি, তোর কোলে প্রথম দেবে বলে। ইয়নকে আমি এখন কি বলবো বল? এই হারামি, উঠ না, আমাদের কাঁদাতে তোর ভালো লাগে তাই না? এই এজি সেজন, বল না কে উঠতে। আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, প্লিজ দোস্ত উঠ। জিহব কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। জাঙ্কুক ভাইয়ের অবস্থাটা একবার দেখ, কি করেছিস সেসব? তোর এভাবে ফাঁকি দেওয়ার কথা ছিল না তো। তুই না বলেছিলি তুই আমার দজ্জাল ননদি হবি? এমন ননদ হওয়ার আগে যদি চলে যাস, তাহলে আমি কিভাবে ননদের জ্বালা বুঝবো বল? এই সুবিন, তোমার বোনকে বলো না উঠতে। ও উঠবে না? কেন উঠবে না? ডক্টর আপনি বলুন কি হয়েছে ওর? একটু রক্ত বের হলে বুঝি কেউ চলে যায়? কোথায়? আমরা তো এত এত রক্ত অন্য শরীর থেকে বের করি, ওদের তো কিছু হয় না। কথাগুলো বলতে বলতে ইয়েজের গলা ধরে আসে। চার বন্ধুই শব্দ করে কেঁদে ওঠে। চেঁচামেচির আওয়াজে ইয়োনো শাশুড়ির সাহায্যে সেখানে এসে উপস্থিত হয়। নর্মাল ডেলিভারি হয়, আজ ডিসচার্জ করে দেবে জানিয়েছে ইয়েজি। জেহব সেজনকে জড়িয়ে ধরে কাঁদতে দেখে অবাক হয়। এই ছেলে এভাবে কাঁদছে কেন? আচমকা চোখ যায় নিথর দেহে পড়ে থাকা তের দিকে। জেহব, তে আপু এবার শুয়ে আছে কেন? ইউনের কাঁপা কাঁপা গলায় জেহব ইউনের দিকে অশ্রুসিক্ত চোখে তাকায়। জেহবের দৃষ্টি মানে বুঝতে পেরে ইয়ন থমকায়, আচমকাই হামা করে কেঁদে ওঠে। এই মেয়েটা ইয়নের জন্য অনেক করেছে, জেহবের মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছে ওর জন্য। প্রেস মিডিয়া তাদের রসালো খবর ইতিমধ্যে নেট দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে। খবর পেয়ে সোয়ন ইউনও ছুটে আসে। করিডোরে এসে সবাইকে দেখে দুজনের বুক ধুক করে ওঠে। খবরটা সত্যি নয় তো? দুজন এগিয়ে যায়, জাঙ্কুকে নির্জীবের মতো দাঁড়িয়ে থাকতে দেখে ওর দিকে এগিয়ে যায়। ইউনো জাঙ্কুকের কাঁধে হাত রাখে। জাঙ্কুক ইউনোর দিকে তাকায়। মিনগিউ, সুগা কোথায়? জাঙ্কুকের কথায় ওর দিকে তাকাতেই সবার বুক মোচড়ে ওঠে। কিছুক্ষণের ব্যবধানে ছেলেটার চোখ মুখের কি হাল হয়েছে। সুগা ভাইয়াকে একদিনের অবজারভেশনে রাখা হয়েছে। জাঙ্কুক আর কিছু না বলে এগিয়ে যায়। তে রক্ত ভেজা হাতটা নিয়ে চুমু খায়। ধীর কণ্ঠে বলে, তুই তোর কথা রাখিসনি, আমার ক্ষেত্রে তোর এই খামখেয়ালি আমি সহ্য করব না। তুই দূরত্ব বাড়িয়েছিস, আমি আমার দূরত্ব কমাবো না। তোর উপর আমার একাকার সমান অভিযোগ জমা রইল, সব বলবো তোকে। উপসংহারে যদি বিচ্ছেদে থাকে তবে সূচনা তো রঙিন কেন হলো? আমার না ভীষণ কষ্ট হচ্ছে, ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই। বিশ্বাস করো, আত্মহত্যা যদি পাপ না হতো তাহলে আমি আর এক সেকেন্ড অপেক্ষা করতাম না। সমস্যা নেই জান পাখি, তুই বলেছিস না পরের জন্মে তুই আবার আমার হবি, আমি অপেক্ষায় থাকবো, সে সময় কথা রাখিস। জাঙ্কুক উঠে দাঁড়ায়, বুকের ভেতর ক্রমাগত কেউ ছুরি চালাচ্ছে মনে হচ্ছে। জাঙ্কুকের চোখ ঝাপসা হয়ে আসে, চোখের সামনে ভেসে ওঠে তে জাঙ্কুকের কাটানো মুহূর্তগুলো। শরীরের শক্তি মনে হচ্ছে সব ফুরিয়ে গেছে। এক পা পেছাতেই জাঙ্কুক নিচে পড়ে যায়। সবাই চমকে ওঠে। ইউনোরা দ্রুত জাঙ্কুকে ধরে, কিন্তু ওর চোখ বন্ধ দেখে সবাই ঘাবড়ে যায়। ইউনো সংকাং দুজন মিলে জাঙ্কুকে পাশের কেবিনে নিয়ে যায়। চার বন্ধু উঠে দাঁড়ায়, কানে বাজছে তে সেই উক্তিটা, দেখবি যেদিন চলে যাবো সেদিন আমার জন্য কাঁদবি, কিন্তু সেদিন আমিও মুখ ফিরিয়ে তাকাবো না।